আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিচেনে থাকা যেসব জিনিসগুলো সবসময় ব্যবহার করা হয় সেগুলো তো সবসময় পরিষ্কার থাকেই, তবে যেসব জিনিসগুলো একটু কম ব্যবহার করা হয় সেগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার করে নিতে হয়। এরকম মগ অনেকগুলো থাকার কারণে দুই জায়গায় রেখেছি। যেগুলো সব সময় ব্যবহার করি সেগুলো এক জায়গায় রেখেছি, আর যেসব মগগুলো একটু কম ব্যবহার করি, মাঝে মধ্যে ব্যবহার করি, সেগুলো এই স্ট্যান্ডটার মধ্যে রেখেছি। আবার কিছুটা শোকেসের মধ্যেও রেখেছি। তো এই মগগুলো ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম, আর এগুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আবার জায়গা মতো স্ট্যান্ডে রেখে দিচ্ছি। আমরা গৃহিণীরা আমার মনে হয় সব সময় একটা টেনশন নিয়ে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে ঢুকতে হয়, ঢুকেই টেনশনটা শুরু হয়ে যায় যে সকালবেলা কি নাস্তা তৈরি করব। সকালবেলা নাস্তাটা কোনো রকম তৈরি করা হয়ে গেলে আবার টেনশন শুরু হয়ে যায় দুপুরে কি দিয়ে কি রান্না হবে বা কি রান্না করব। আবার দুপুরে রান্নাবান্না শেষ হলে বিকালের দিকে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো আরও একটু টেনশন হয় যে তারা তো সবসময় সব কিছু পছন্দ করে না। টেনশন শুরু হয়ে যায় যে কি নাস্তা তাদের তৈরি করে দেয়া যায়। ছোট বাচ্চা থাকলে তো আরও একটু বেশি সমস্যা হয়ে যায় যে বাচ্চা নিয়ে তো সব সময় সব কিছু সব কাজ সময়ের মতো করে নেওয়া যায় না। তো আমি চেষ্টা করি সকালবেলাটা যেন বিকেলবেলা সোহাসিয়ামের জন্য কিছুটা পরিমাণ নাস্তা তৈরি করে রেখে দিতে পারি, বা প্রয়োজন অনেক সময় অনেক কিছু রেখে দিই। আবার যখন স্কুল খোলা থাকে তখন তো টিফিনের চিন্তাটাও মাথায় থাকে, তো টিফিনটাও অনেক সময় আগের দিন রাত্রে বা দুপুরে রান্নাবান্না শেষ করেই কিন্তু তৈরি করে রেখে দিই। তো এখন যেহেতু স্কুলটা বন্ধ আছে, তো টিফিনের টেনশনটা এখন আর নেই। মায়োনিজ তৈরি করে রেখে দিচ্ছি। সোহাসিয়াম মায়োনিজের তৈরি যে কোনো খাবার অনেক বেশি পছন্দ করে, আর এভাবে মায়োনিজটা তৈরি করা থাকলে যে কোনো নাস্তা বা টিফিন চটপট তৈরি করে তাদের দেয়া যায়। কাঁচা ডিম দিয়ে মায়োনিজ তৈরি করলে কাঁচা ডিমের একটা গন্ধ করে, আর সেই সাথে অনেক গাদা সয়াবিন তেল দিতে হয়, আর অনেকটা সময়ও প্রয়োজন হয়। তো এভাবে সিদ্ধ ডিম দিয়ে মায়োনিজটা তৈরি করে নিলে খুব কম সময়ে 2-3 মিনিটের মধ্যে মায়োনিজটা তৈরি করে নেওয়া যায়। আজকে এখানে 2টো সিদ্ধ ডিমের মায়োনিজ তৈরি করেছি। চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়েও করা যায়, আর এভাবে ব্লেন্ডার জগে খুব কম সময়ে করেই নিয়েছি। আর এখানে 2টো সিদ্ধ ডিমের সাথে 1 টেবিল চামচ পাউডার মিল্ক, সেই সাথে লেবুর রস, ভিনেগার, গোলমরিচ গুঁড়ো, লবণ, চিনি আর সব কিছুই দিয়েছি। আবার 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একসাথে সব কিছু একেবারে ব্লেন্ড করে নিয়েছি। ভিনেগারটা যদি সংরক্ষণ করতে হয় সেক্ষেত্রে দিতে হবে, আর যদি সংরক্ষণ না করে সাথে সাথে খেয়ে ফেলা হয় সেক্ষেত্রে দিতে হবে না। আর ভিনেগারটা দিলে 15 থেকে 20 দিন মতো এভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যায়। সিয়াম লেবুর জুসটা অনেক বেশি পছন্দ করে, ও তো ছোটো মানুষ বুঝে না, যখন তখন এভাবে এক গ্লাস লেবুর জুস বানিয়ে দেওয়ার জন্য বাহানা করে। সোহাসিয়াম স্কুল থেকে আসার পর আমি এমনিতেই ওদেরকে এক গ্লাস এভাবে লেবুর জুস বানিয়ে দিই। আর এখন যেহেতু ছোটো বাচ্চা আছে সেটা সব সময় সম্ভব হয়ে ওঠে না। দেখা যায় ওরা যখন আসে বা একটু লেবুর জুস খেতে চাই সিয়াম, তখন কিন্তু আমি করে দিতে পারি না। তো সেজন্য অনেকগুলো লেবুর এভাবে জুসটা বের করে এভাবে আইস করে নিয়েছি কিউব কিউব করে। আর এই কিউবগুলো যখন আইস হয়ে গিয়েছে তখন এভাবে একটা বক্সে করে রেখে দিচ্ছি। এবার কিন্তু কাজের অনেকটা সহজ হয়ে গিয়েছে। আর যখন মন চাইবে এক গ্লাস পানিতে একটা কিউব দিয়ে একটু চিনি আর লবণ মিশিয়ে নিলে হয়ে যাবে। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন, আর আমার ভিডিওতে যদি আজ আপনি নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, চাইলে একটি লাইক দিয়ে অসংখ্য মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করতে পারেন। কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
সোহা বাসায় থাকলে আমি টেনশন ফ্রি। সোহা বাবুকে দেখতে পারে, আমি সব কাজ অনায়াসে করে নিতে পারি। তবে স্কুল বন্ধ থাকার কারণে সোহার কোচিংটা সকালবেলা হয়ে গিয়েছে, সোহা কোচিংয়ে চলে গিয়েছে। সিয়াম বাসায় আছে, সিয়ামেরও টিচার চলে এসেছে। বাবু ঘুম থাকা অবস্থায় আমি অনেকগুলো কাজ করে নিয়েছি দৌড়ের উপর। বাবু যখন উঠে গিয়েছে ওকে শান্ত করে ও এভাবে খেলছে। সবজি কাটতে হবে রান্না করার জন্য, এখন শুধু সবজি কাটা আর রান্নাটা করা বাকি আছে। তো সেটা বাবুর পাশে বসে আমি করে নিচ্ছি। বাবু খেলছে আর কিছুক্ষণ পর পর তার সাথে এভাবে কথা বলছি। এখন তো একটু একটু তার সাথে কথা বলতে হবে। আর আমি সবজিটাও কেটে নিচ্ছি। সবজি কাটা হয়ে গেলে ওকে কিছুক্ষণ সময় দিব। ও যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়বে, তখন আমি আবার রান্না করতে চলে যাব। যাদের এমন ছোট বাবু আছে এবং সংসারের সব দিক সামলাতে হয়, তাদের কিন্তু কাজের কোনো শিডিউল থাকে না। যখন একটু সময় পাওয়া যায়, বাবু ঘুমে থাকে বা খেলে, তখন কিন্তু দৌড়ের উপর সব কাজ করে নিতে মন চায়। তো আমার আজকে রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে, 1টা বেজে গিয়েছে। যদিও 1টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় সব সময়। তো আসলে এমনই হয়, একদিন সময়ের মধ্যে হবে, একদিন দেরি হবে, একদিন তাড়াতাড়ি হবে, এমনটাই হয়। তো আজকে আমার একটু দেরি হয়ে গিয়েছে। বাবু ঘুমিয়ে যাওয়ার পর ওকে মশারিটা দিয়ে আমি কিচেনে চলে এসেছি। তো আমাদের বাসায় তেমন একটা মশা দেখা যায় না, তো ইদানিং দেখছি বাবুকে 2-1টা কোথা থেকে এসে যেন কামড়াচ্ছে। তো মশারিটা এখন দিনের বেলায় দিয়ে রাখছি আর জানলাটা একটু খোলা রেখেছি। বাইরে কিন্তু খুব সুন্দর বাতাস। আবার সেই সাথে জানালার সোজা একটা বড় নিম গাছ আছে। তো আমার মা থাকা অবস্থায় বলেছিলেন যে নিম গাছ বয়ে যে বাতাসটা আসে ওটা নাকি শরীরের জন্য অনেক ভালো। তো সেজন্য জানলাটা খোলা রেখে মশারি দিয়ে চলে এসেছি রান্নাবান্নাগুলো করে নিতে। ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে গতকালকে তরকারি ছিল, ওগুলো গরম করতে বসিয়ে দিয়েছি। সকাল আর দুপুরের মাঝামাঝি সময়টাতে হালকা পাতলা কিছু খেয়ে নিতে হয়, না হয় আমার মাথা ঘোরাতে থাকে। কিছু না কিছু খেয়ে নিলে হয়ে যায়। মাঝে মধ্যে ফলমূল খেয়ে থাকি, আবার মাঝে মধ্যে কোনো নাস্তা থাকলে সেটা করে নিই। গতকালকে সোয়ার বাবা সোয়া সিয়ামের জন্য মিনি পিৎজাগুলো এনেছিলেন, তো ওখান থেকে 1 পিস রয়ে গিয়েছে, তো ওটা চালিয়ে দিচ্ছি। আমি ভিডিওতে কোনো সময় ফিল্টার ব্যবহার করি না। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো ভিডিও কোয়ালিটি দেখে বুঝতে পারেন আমি সবসময় অরিজিনাল রাখার চেষ্টা করি। তবে আজকের ভিডিওটা দেখতে একটু অন্যরকম দেখাচ্ছে, ভিডিও কোয়ালিটি একটু সাদা টাইপের হয়ে গিয়েছে। ওটা আমার নিজের কাছেও ভালো লাগছিল না দেখতে। আসলে ভিডিও করার সময় যে ভিডিওতে ফিল্টার অ্যাড করা ছিল কোনোভাবে হয়তো বা হয়ে গিয়েছে, তো সেটা বুঝতে পারিনি। তো ভিডিওর অনেক অংশ করে নেওয়ার পর বিষয়টা বুঝতে পারি, তখন কিন্তু আবার অরিজিনাল করে দিয়েছি। আলু আর পটল একসাথে মিক্স করে একটা ভাজি করে নিব, আর নদীর বেলে মাছ রান্না করব হাতে মেখে একটু ভুনা টাইপের করে। রাত্রিবেলা আবার একটু ডালও রান্না করেছিলাম। তো দুপুরে এই 2টা আইটেম রান্না করেছি, যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে ডালটা দুপুরে রান্না করিনি। এই মাছগুলাকে অনেকে বেলে মাছ বলে, আবার অনেকে বাইলা মাছ বলে থাকেন, তো আমরা বাইলা মাছই বলে থাকি। এগুলা বাজার থেকে কেটে এনেছিলেন, তো আমি উপরে যে কালো আবরণটা থাকে ওটা ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে একটু ঘষে কালো আবরণটা পরিষ্কার করে নিলে রান্না করার পর যে একটা অনেক সময় মাছের আষ্টে গন্ধ করে, সেটা আর করে না। মাছগুলো সাইজে একটু ছোট ছিল, যার কারণে এগুলো আর পিস করিনি, এভাবে আস্তই রান্না করে নিয়েছি। আর হলুদ আর লবণ মেখে সবসময় আমি যে কোনো মাছ এভাবে একটু ধুয়ে নিই, এতে করে কালারটা খুব সুন্দর আসে, আবার ভালোভাবে পরিষ্কারটাও হয়ে যায়। বেলে মাছ যেহেতু খুবই নরম মাছ, তো লইট্টা মাছ, কাসকি মাছ, বেলে মাছ এগুলো আমি সব সময় এভাবে হাতে মেখে রান্না করি। এগুলো ভেজে রান্না করার কোনো দরকার নেই, এভাবে কাঁচা অবস্থায় রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। সব ধরনের মশলা দিয়ে একেবারে হাতে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। আর এখানে আদা রসুনটা ব্যবহার করছি না, তবে একটু বেশি করে রসুন কুচিটা একটু ফোড়ন দিয়ে রান্নাটা করে নিব। লাল মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, যার কারণে কাঁচামরিচ ফাড়িগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। যদি লাল মরিচটা একটু বাড়িয়ে দিতাম তো কাঁচামরিচটা রান্না শেষে ব্যবহার করতাম। মাছগুলো 10 মিনিট মতো এভাবে মেখে রেখে দিয়েছি, এরপর চুলায় দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বাদামি করে হালকা ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ক্রাঞ্চ ছড়াবে। মাছগুলা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু মশলাগুলো সব কাঁচা অবস্থায় আছে।
আর মাছগুলো যেহেতু অনেক বেশি নরম, বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে একটু হাত দিয়ে দুলিয়ে দিব, কিছুক্ষণ পর পর এভাবে কষিয়ে রান্নাটা করে নিব। এরপর ঝোলের পানি দিয়ে দিব। মাছটা বসিয়ে দিয়ে ভাজিটাও করে নিচ্ছি। আলু পটল দিয়ে সিম্পল একটা ভাজি, পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ হলুদ এই 4টা উপকরণ দিয়ে ভাজিটা করে নিচ্ছি। সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকা ছাড়াই এভাবে পুরো ভাজিটাই করে নিচ্ছি। মাছ রান্নাটা হয়ে গেছে, সব শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা আর দিইনি, যেহেতু প্রথমে কাঁচামরিচ ফাড়ি দিয়েছিলাম। বাসায় যখন পাউরুটি কিনে আনা হয় তখন 2-1 পিস এদিক ওদিক গড়াতে থাকে, 2-3 দিন নর্মাল ফ্রিজেতে খেয়ে যায়। তো 1-2 পিসগুলো আর কেউ খেতে চায় না, পরের দিন আরেকটা নিয়ে আসা হয়। এভাবে কিন্তু দু একটা থেকে যায়। তো সবগুলা অনেক সময় একসাথে করে ব্রেড গ্রাম তৈরি করে ফেলি, আবার অনেক সময় আছে যে বিভিন্ন নাস্তা তৈরি করে নিই। তো আজকেও 2 ধরনের পাউরুটি ছিল, 4-5 পিস হবে, কিছু বড় সাইজের আবার কিছু ছোটো সাইজের। ওগুলা নামিয়ে নিয়েছি। সো হাসিয়ামকে বিকালবেলা একটু নাস্তা তৈরি করে দিচ্ছি। একটা ডিম ছিল, ওটা সিদ্ধ করে নিয়েছি, বাসায় ডিম ছিল না। আর সকালবেলা যে মাইনিসটা তৈরি করে রেখেছিলাম ওটাও নামিয়ে নিয়েছি, একটু স্যান্ডউইচ তৈরি করে দিচ্ছি। সিজনে গাজর ফ্রোজেন করেছিলাম বাচ্চাদের টিফিন তৈরি করে দেওয়ার জন্য। আমি সবসময় এভাবে করে রেখে দেই, তো ওখান থেকে একটু দিয়ে দিয়েছি। আর 3টা উপকরণ দিয়ে এই স্যান্ডউইচটা করে দিচ্ছি। হাতের কাছে যা আছে, এখানে চাইলে আরও অনেক কিছু অ্যাড করা যায়, শসা থাকলে শসাও দেওয়া যায়। মায়োনিজ দিয়ে দিচ্ছি, গাজর আর ডিমটা দিয়ে এভাবে একটু মেখে তারপর স্যান্ডউইচটা তৈরি করে নিব। এখানে যেহেতু একটা ডিম দিয়ে পুরোটা তৈরি করেছি, তো পুরের পরিমাণটা খুবই কম হয়েছে, সো হাসিয়ামের পরিমাণ হয়েছে। আমার ভাগ্যে আর জুটেনি আর কি। যে যেখানে থাকুন পরিবার পরিজন নিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সে কামনায় আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।